অধীর চৌধুরী বলছেন এই পুরো বিষয় নিয়ে স্ক্রিপ্টেড। জয়রাম রমেশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন। আমি জাস্ট একটুখানি 2 মিনিট সময় দিও, কারণ 2014 থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নীতি আয়োগের বৈঠক অনেকবার হয়েছে এবং মমতা ব্যানার্জি সম্ভবত প্রথম গেলেন এবার। এর আগে অমিত মিত্রকে পাঠিয়ে দিয়েছেন বা দীর্ঘদিন স্কিপ করে গেছেন। ইনি কিন্তু 2022 জয়েন করেছিলেন, যাই হোক 10 বছরের মধ্যে 2022-এ গেছিলেন আর এবার গেলেন। আমি এই প্রেস করছিলেন তখন একটা কথা বলেছেন যে ইন্ডিয়া জোটের কোনো শরিক আসেনি, একমাত্র আমি এসেছিলাম, সেই জন্য তো খুশি হওয়ার উচিত ছিল, মানে যারা নীতি আয়োগের যারা বৈঠক আছে বা প্রেজেন্ট গভর্নমেন্টের, তার মানে উনি খুশি করতে গেছেন। দ্বিতীয় কথা হলো নীতি আয়োগ সম্পর্কে উনি তো জানেন 2018-তে নীতি আয়োগের বৈঠক হয়েছিল, যেখানে বলা হয়েছিল সমস্ত মেম্বাররা বলেছিল যে 18-র সময় ওই সময় মানে রেজলিউশন হয়েছিল যে কোনো এয়ারপোর্ট কারোর হাতে হস্তান্তর করা যাবে না, যারা এক্সপিরিয়েন্স লোকের হাতে এয়ারপোর্টগুলোকে হস্তান্তর করতে হবে। কিন্তু তারপরও নীতি আয়োগের এই সিদ্ধান্তকে বদল করে দিয়েছে মোদী সরকার, সেখানে আদানিকে দেওয়া হয়েছে। 2023-এ ফেব্রুয়ারিতে নীতি আয়োগ সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো আইআইএম 20টা আইআইএমকে হেড করবে হলো সমস্ত ইন্টেলেকচুয়ালসরা, টপ মানে শিক্ষাবিদরা। তারপরও সেটাকে সরিয়ে নিয়ে যে সঙ্গীকরণ হয়েছে, ওখানে আরএসএস এর লোককে বসানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যখন মোদীর বিরুদ্ধে একটা ইন্ডিয়া জোট সলিড একটা জায়গা তৈরি করেছে এবং যেটা নিয়ে এনডিএ সরকার ভীষণভাবে চিন্তিত, সেই সময় খুশি করতে যাওয়াটা আমার মনে হয় ঠিক কাজ না। মানে জয়রাম রমেশ হয়তো তার কথা বলেছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেয়নি, নিশ্চয়ই তার সমস্যা ছিল, হয়তো বলার দরকারও ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন কেন এনডিএর সাথে, ইন্ডিয়া মানে গোটের সাথে, এই অ্যালায়েন্সের সাথে আলোচনা না করে? আপনারা কি প্রদেশ সভাপতির বক্তব্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্যে অস্বস্তিতে? না, কারণ হলো আমরা লেসার ইভিল আর গ্রেটার ইভিলকে তফাৎ করতে জানি। সেটা হলো নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের বুকে আজ ত্রাস তৈরি করেছে, সুতরাং তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে একজোট হয়েছি। কিন্তু মমতা ব্যানার্জির ওখানে চলে যাওয়া, মমতা ব্যানার্জির কথা থেকে কিন্তু সুভাষিস দা এখনো পর্যন্ত আপনার কাছ থেকে পাইনি। বলছি ভাই, আমার কাছে একটা ছবি আছে, দেখুন, ইনি তো রেবন্ত রেড্ডি, আমি যদি আপনারা দেখতে পান, রেবন্ত রেড্ডি আদানির সঙ্গে, রেবন্ত রেড্ডি এনাদেরই মুখ্যমন্ত্রী। রেবন্ত রেড্ডি তিনি আমন্ত্রণ জানিয়েছেন আদানিকে তার রাজ্য তেলেঙ্গানাতে ইনভেস্ট করার জন্যে। কর্ণাটকার যিনি রয়েছেন শিল্পমন্ত্রী, তিনি আমন্ত্রণ জানিয়েছেন আদানিকে তাদের রাজ্যে ইনভেস্ট করার জন্য। এখানে কংগ্রেসরা আদানি করে চিৎকার করলেও তো হবে না। আসল ব্যাপার হচ্ছে যে কোনো শিল্প গোষ্ঠীকে যে কোনো রাজ্য তারা নিজেদের মতন করে ইনভাইট করতেই পারে। আমি এটা জুম ইন করেও দেখাচ্ছি আমি দর্শকদের জন্য। কিন্তু কেন এই প্রসঙ্গটা কেন আসে আজকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, কেন আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে কেন এটা? এবং আমি দেখুন, কংগ্রেসকে এখানে আমি, যদিও তারা উপস্থিত ছিলেন না, কিন্তু তারা যেহেতু ইন্ডি জোটের একটা গুরুত্বপূর্ণ অংশীদার, তাই আমি বলতে চাই যে ওনারা বললেন যে কি বিমান বরাদ দেওয়ার জন্য। আমার মনে আছে ইউপিএ জমানায় শিলাদিত্য, আপনি অনেক দিনের সাংবাদিক, জিএমআরকে দেওয়া হয়েছিল দিল্লি ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। জিএমআর এর কি অভিজ্ঞতা আমি জানি না, কার কি পকেট ভারী হয়েছিল আমি জানি না। মানে কমনওয়েলথ গেমসের স্মৃতিটা তো আমাদের এখানে আসছে, টয়লেট পেপার, একটা বাথরুমের টয়লেট পেপার, সেখানে 1000 2000 আমি কথা বললে এরকম করে বলুন কেন? আরে অসভ্যতা বয়স হয়েছে, বলুন আলোচনার প্রসঙ্গে এসেছে, বলুন কে বলুন গায়ে জ্বালা ধরছে, সত্যি কথা বলে, আর সত্যি কথা বলে জ্বালা ধরছে। টয়লেট পেপার এই অসভ্যতা আমি করলে আমি কিন্তু বেরিয়ে যাবো। বলুন ব্যক্তিগত আক্রমণ না, প্লিজ ব্যক্তিগত আক্রমণের জায়গায় নয় না, রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক ক্ষেত্রে আসবে, ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। প্লিজ উনি যদি করছেন জ্বালা ধরছে, কারণ সত্যি কথা বলছি, দুজনকেই থামাবো ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে শুধুমাত্র আলোচনা। সুমনদা নীতি আয়োগের বৈঠক, কিন্তু সেখানে এই পরিস্থিতি, কোথাও কি রাজনীতির জায়গা বারবার করে সামনে চলে এলো? সুমনদা, দুজনে একটু শান্ত হন। সুমনদা,
কোথাও কি রাজনীতির জায়গা বারবার করে চলে এলো নীতি আয়োগের বৈঠকেও? আসবো কেয়া প্লিজ, সুমনদা। আমি ওয়ার্ন করে দিলাম, একদম ওয়ার্নিং দিয়ে। সুমনদা প্লিজ কেয়া। অধ্যাপক দেবাশিস বাবু যেটা বলছিলেন, আমি যদি সেই প্রসঙ্গ টেনে কথা বলার চেষ্টা করি, অর্থাৎ উনি যখন প্ল্যানিং কমিশন, যোজনা কমিশন যখন ফর্ম হয়েছিল, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নেহরুর মধ্যে কি আলোচনা হয়েছিল সেই প্রসঙ্গ যদি টানি, তাহলে আমাদের বুঝতে হবে যে কোনো দেশের প্ল্যানিংয়ের জন্য নীতি আয়োগ তো বেসিক্যালি প্ল্যানিংয়ের জায়গা, সেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হয়। এবার এই যে আজকে যে প্রসঙ্গটা নিয়ে এত হইচই হচ্ছে, 27/12/2012-তে সেই সময়কার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে প্ল্যানিং কমিশনের বৈঠকে কম কথা বলতে দেওয়া হয়েছিল, এই অভিযোগে দুজন সরব হয়েছিলেন। আমি ডেটটা ওই জন্য উল্লেখ করে দিলাম যাতে কেউ চ্যালেঞ্জ করার আগে ভাবেন। একজনের নাম জয়ললিতা, আরেকজন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বেরিয়ে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন, আবার আমি ডেটটা বলে দিচ্ছি, 27/12/2012, বলেছিলেন যে বিরোধী দলের সবাইকে বেশি বলতে দেওয়াটাই কেন্দ্রীয় সরকারের কাজ। তো দেখুন, 2012-তে যেটা সত্যি ছিল, 2024-এ এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তখন সেটা উল্টো হয়ে গেল। আমি দেবাশিস সরকারের বক্তব্যটা বলবার এক্সটেন্ড করবার চেষ্টা করি। আবার আমি বলি, যারা তর্ক করছেন, যারা ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন, তারা জানেন না যে আলেকজান্ডার হ্যামিল্টনের সঙ্গে টমাস জেফারসনের কি সম্পর্ক ছিল। দুজনে মিলে মার্কিন সংবিধানে এই কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কটা এনেছিলেন, কারণ সেটাই নিয়ম। একটা রাষ্ট্র চালাতে গেলে ব্যক্তিগত কার কত বয়স হয়েছে ইত্যাদির থেকে ঊর্ধ্বে উঠে আলোচনা করতে হয় যে কোন রাজ্য কতটা পাবে, কি জন্য পাবে। বা ব্যক্তিগত পরিসরে যদি যখন অন্য একজন বক্তা বলেন, তার পরিসরে যদি কেউ আসবাড়িয়ে আলটপকা বলুন সুমনদা, বলুন সুমনদা, বলুন। সেটা আপনি তো এখানে জাজমেন্ট দিচ্ছেন, এটাও বলুন তাহলে, নাকি সাহস নেই বলার? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ঝগড়ার আগে কাউন্টার করে আলটপকা মন্তব্য এবং বারে বারে রিপিটেডলি এটা হয়ে থাকে, একজন মানুষ করে থাকেন, সেটা যদি আপনার প্রতিবাদ করার ক্ষমতা না থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।